প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আমাকে হসপিটালে ভর্তি করিয়ে দিল আর আমাকে ওনার কাছে রেখে দিল। 2-3 দিন পর মামি সহ মামাতো বোনেরা কোথাও বেড়াতে গেল। বাসায় আমি একা শুয়ে আছি আর মায়ের কথাই ভাবছিলাম। হঠাৎ কেউ একজন আমার রুমে ঢুকলো। তাকাতেই দেখলাম আমার মামা। আমি একটু হাসি দিলাম, কিন্তু সেই হাসিটাই বেশি স্থায়ী হলো না। কেন? কারণ তখনই মামা দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। ভালো মানুষের পেছনে মামার এত জঘন্য রূপ সেদিনই আমার কাছে প্রকাশ পায়। কিছু বুঝে ওঠার আগে আমার মামা আমার উপর ঝাঁপিয়ে পড়লো। মামাকে বাবা পর্যন্ত ডেকেছিলাম, পায়ে হাত দিয়ে বারবার বলেছিলাম বাবা যে জায়গায় মামাও সে একই জায়গায়, আমি তোমার মেয়ের মতো। কিন্তু সেই দিন এই অসহায় মেয়েটা নিজের আপন মামার হিংস্রতার কাছ থেকেও রেহাই পেল না। পশুর মতো আমাকে বলেই কেমন ফুপিয়ে কান্না শুরু করে দিল। ওর কথাটা শুনে আমিও নিজেও কেঁদে দিলাম। কি বলছে এই মেয়েটা? আর কিভাবে মানুষ এতটা নীচ হতে পারে? আল্লাহ, তুমি এর আগে ওই জানোয়ারের বাচ্চাটাকে শেষ করে দিলে না কেন? ওই জানোয়ারের বাচ্চাকে আমি মাফ করব না, আমি নিজে ওকে শেষ করে দিব। আমি তখন কেমন থরথর করে কাঁপতে লাগলাম। একটা মেয়ে কতটা কষ্ট পেতে পারে, কেনই বা এমন পরিস্থিতিতে আসে? ওকে না দেখলে বুঝতেই পারতাম না। মানুষ পতিতাদের অনেক খারাপ বলে, কিন্তু একটা মেয়ে কেন পতিতা হয়? কেন নিজের সবকিছু টাকার জন্য অন্যের কাছে বিলিয়ে দেয়? সেটা হয়তো সবারই অজানা। আর এগুলো ভাবতেই তখন শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে। কাপা কাপা কণ্ঠে বলতে লাগলাম, তারপর মেয়েটা ওপরের দিকে তাকিয়ে অনেকগুলো দীর্ঘশ্বাস ফেললো। তারপর কিছুক্ষণ নীরবতা। একটু পরে নীরবতা ভেঙে বলতে লাগলো, সেদিন আমার সব কিছু উনি কেড়ে নিয়েছিল। প্রচন্ড ব্যথায় সেদিন বিছানা থেকে উঠতে পারিনি। ওনার হিংস্রতা এতটাই বেশি ছিল যে আমাকে একটুও ছাড় দেয়নি। ওনার কাজ শেষে একটা কথাই বলেছিল, তোকে ভোগ করে অনেক অনেক আনন্দ পেলাম, আর মনে রাখিস এগুলো যদি কাউকে বলিস তাহলে এই ভিডিওটা দেখ। আমাকে যখন একটা ভিডিও দেখালো যেটাতে মামার হিংস্রতাই দেখতে পেলাম, ভিডিওটা দেখিয়ে বলল, তোর এই ভিডিও আমি ভাইরাল করে দিব, তোর আম্মুর চিকিৎসার একটা টাকাও দিব না, তোর মা মরে যাবে। তখন নিজের কথা ভুলে গেলাম। মায়ের মুখখানা মনে পড়ে গেল। না, মাকে কোনোভাবেই মরতে দেওয়া যাবে না। তখন আমি চুপ করে গেলাম। এরপর থেকে মামা সহ তার অনেক বন্ধুরা মিলে প্রতিদিন আমাকে হাত পা বেঁধে জোর করে ধর্ষণ করত, আর আমাকে দিয়ে মামা ব্যবসা শুরু করে দিল। আর তারপর একটা সময় মামা মায়ের চিকিৎসার জন্য আগের মতো টাকা দেয় না। মায়ের অবস্থাও দিন দিন খারাপ হতে লাগলো। মামাকে কিছু বললেই আমাকে পতিতা বলে মারধর করত। যখন দেখলাম মায়ের আর চিকিৎসা চলছে না, তখনই ওখান থেকে পালিয়ে বের হয়ে গেলাম, আর বের হয়ে আপনার কাছে। কথাগুলো বলেই মেয়েটা থরথর করে কাঁপতে লাগলো আর প্রচন্ড কান্না করতে লাগলো। আমি তখন নিজেও নিজেকে শান্ত করতে পারছিলাম না। আর এই মেয়েটি কিভাবে নিজেকে শান্ত করবে? জীবনে অনেক পতিতার সাথে রাত কাটিয়েছি, কিন্তু কোনোদিন কারো এই পতিতা হবার গল্প শুনিনি। শুধু ভোগ করে চলে এসেছি, জানতেও চাইনি তাদের এই পতিতা হবার কারণ। আর আজ যখন কোনো মেয়ের মুখে তার জীবন কাহিনী শুনলাম, নিজের বুকটাই তখন তাদের জন্য কষ্টে ফেটে যাচ্ছে। না, এই মেয়েটা অনেক কষ্ট করেছে, আর করতে দিব না। ওর কষ্টের জীবন আমি এখানেই শেষ করে দিব। কষ্ট ওর এখানেই শেষ। এবার ওর মুখে একটু হাসি দেখতে চাই। তখন বুঝতেই পারলাম মেয়েটা টাকার জন্য সব করতে পারবে। এখন আমি তাড়িয়ে দিলে আমার কাছ থেকে চলে গিয়ে আবার অন্য কারোর সাথে মিশবে। তার চেয়ে ভালো এই মেয়েটাকে অনেক দিনের জন্য আমার কাছেই রেখে দেই। তখনই বললাম, আমি তোমার পাশে থাকতে চাই, রাখবে তোমার পাশে? পতিতাদের সাথে থাকতে নেই, আর আমি ছেলে জাতটাকে এখন ঘৃণা করি। আপনি আপনার কাজ শুরু করেন, এমনিতেই রাত প্রায় শেষ পর্যায়ে। বুঝতে পারলাম ছেলেদের প্রতি ওর যথেষ্ট ঘৃণা জন্মে গেছে। এভাবে মেয়েটাকে আমার কাছে রাখতে পারবো না, অন্য একটা বুদ্ধি খাটাতে হবে। ওই যে একটা ব্যাগ দেখছো, ওই ব্যাগে অনেক টাকা আছে, প্রায় 10 লক্ষ টাকার মতো আছে। আমি জানি এই 10 লক্ষ টাকা তুমি পতিতা পেশায় কয়েক মাসেও কামাতে পারবা না। তো আমি যদি তোমাকে ওই টাকাগুলো দিয়ে দেই, বিনিময়ে আমাকে কি দিবা? কথাটা বলতেই মেয়েটা কেমন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো আর বলতে লাগলো, আপনি যা চাইবেন তাই। দরকার পড়লে সারা দিন সারা রাত সব সময় আপনার সাথে কাটাবো, কিন্তু তারপরও আমার মাকে বাঁচানোর জন্য টাকাগুলো দরকার। একটা শর্তে তোমাকে টাকাগুলো দিব। কি শর্ত? কাল থেকে শুরু করে টানা 2 মাসের জন্য তুমি আমার সবসময় আমার সাথে থাকতে হবে। যা বলবো তাই করতে হবে, কোনো কথাই না করতে পারবা না। এই 2 মাসে তোমার কাছে আমার যেটা যেটা ইচ্ছা সব তোমাকেই পূরণ করতে হবে। আমার সাথে রাত দিন সব সময় কাটাতে হবে। রাজি আছো? আমি রাজি, তবুও টাকাগুলো আমার চাই। আমার মাকে বাঁচাতেই হবে। অবাক হয়ে গেলাম, মেয়েটা বিন্দু পরিমাণও ভাবার টাইম নিল না। এক কথায় সে রাজি। ভেবে বলছো তো? আমি রাজি। ঠিক আছে, টাকাগুলো তুমি কালই পাবে। আর এখনই আমার সাথে চলো। কোথায়? আপনি আপনার কাজ করবেন না? আমাকে তো সকালে বাসায় যেতে হবে। চুপচাপ এখন আমার সাথে চলো। তখনই মেয়েটাকে আগে ওর শাড়িটা পরিয়ে দিলাম আর ওকে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে বললাম। তারপরও ওকে নিয়ে আমার গাড়িতে উঠলাম। ও কেমন ভয়ে ভয়ে গাড়িতে উঠলো। প্রচন্ড ভয় পাচ্ছে মেয়েটা, হয়তো ভাবছে তাকে কোথাও নিয়ে কিছু করে ফেলবো। গাড়ি ড্রাইভ করছি, হঠাৎই মেয়েটাকে বললাম, এই মেয়ে,
এতক্ষণ আমার সাথে আছো, অথচ নামটাই জানি না। আর কাল থেকে তো তুমি আমার সাথেই থাকবা। তো নাম কি তোমার? জি, মোসাম্মদ আনিকা আক্তার। খুব সুন্দর নাম। রূপের সাথে নামের অনেক মিল আছে। আর আমার নাম ওমর ফারুক, সবাই ওমর বলেই ডাকে। এখন থেকে তুমিও ওমর বলেই ডাকবা। আমি নাম ধরে ডাকতে পারবো না, স্যার বলে ডাকি। কি বলছি? আমি যেটা বলছি চুপ করে সেটাই শুনবা, বুঝছো? হুম। বলো ওমর। উ উ উ উ করছো কেন? বলো ওমর। উমর। এবার বলো গ্রামের বাসা কোথায়? আমরা এখন সেখানেই যাব। কিন্তু কোনো কিন্তু নাই। এইদিকে তোমার আম্মুর অবস্থা অনেক খারাপ, তাই দেরি করে একদমই লাভ হবে না। হুম। তারপরে ওর থেকে ঠিকানা নিয়ে ওদের গ্রামের বাসায় চলে গেলাম। যেতে যেতে প্রায় সকাল হয়ে গেল। আর ওর আম্মুকে ওখান থেকে নিয়ে আসলাম। ঢাকাতে এনে বড় একটা ভালো হসপিটালে ভর্তি করে দিলাম। তখনই আনিকা বলে উঠল, আপনার এই ঋণ কিভাবে শোধ করব আমি? হয়তো নিজের জীবন দিয়ে দিলেও আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো না। শোধ করার দরকার নেই। আর হ্যাঁ, শর্ত অনুযায়ী আজ থেকে আমি যা যা বলবো সব তোমাকে মানতে হবে। হ্যাঁ বলুন, আমাকে কি করতে হবে? এখন থেকে আমাকে তুমি করে বলবা, আর আমার নাম ধরে রাখবা। যদি এর ব্যতিক্রম করো তাহলে। এই না, আপনি যেটা বলবেন সেটাই করব। আবার আপনি? তুমি? তোমার আম্মু এখন ঘুমাবে। ডাক্তার ওনাকে ঘুমের ওষুধ দিছে। হুম। আনিকাকে নিয়ে বাসায় আর আসলাম না, একদম কাজী অফিসে চলে গেলাম। কাজী অফিস দেখে আনিকা বলে উঠল, কাজী অফিসে কেন? তোমার আর আমার বিয়ে। মানে? তুমি আমার কাছে 2 মাস পর্যন্ত আছো, আর আমি তোমাকে পতিতা পরিচয়ে আমার বাসায় রাখতে পারবো না। সো 2 মাসের জন্য আমার বউ হয়ে থাকবা। কথাটা শোনার পর আনিকা কেমন হয়ে গেল। 2 মাসের জন্য বিয়ে? হুম। আমি পারবো না এই বিয়ে করতে। দেখো, শর্ত অনুযায়ী তোমাকে করতেই হবে। আর আমার সাথে 2 মাস ওইভাবে মেলামেশা করলে পাপের পরিমাণটা অনেক বেশি হবে, আর এইভাবে করলে সেটা আর হবে না। তোমরা বড় লোকেরা পারো বটে, তোমাদের কাছে সবকিছুই কেমন পুতুল খেলা মনে হয়। আর আমাদের পুতুল ভেবে কত কিছুই না করছো। সবই টাকা, তবে কষ্ট নেই, আমি পুতুল হয়ে তোমার খেলায় থাকতে রাজি আছি। এত কিছু জানি না, চলো। তারপর আনিকার সাথে শর্ত মোতাবেক বিয়েটা হয়েই গেল। 2 মাসের জন্য একটা পতিতা মেয়েকে বিয়ে করে নিলাম। ওকে নিয়ে বাসায় চলে আসলাম। আপাতত একটা বাসর সাজালাম। বাসর ঘরে আনিকা বসে আছে। ঢুকতেই আমাকে সালাম করলো। আরে আরে, সালাম করছো কেন? বাসর রাতে বাঙালি মেয়েদের এটাই করতে হয়। তবে এটা তো মাত্র কয়েকদিনের বিয়ে, তাই না? তবে একটা কথা মনে রাখবে, বাঙালি মেয়েদের বিয়ে বিয়েই, সেটা শর্তে কয়েকদিনের জন্যই হোক বা সারা জীবনের জন্য। তারপরে আনিকাকে বিছানায় উঠালাম আর জিজ্ঞাসা করলাম, একটা সত্যি কথা বলবে? হুম। আচ্ছা, বাসর রাতে তোমার কি কি ইচ্ছা ছিল? হাসছো কেন? আপনি আমাকে ভোগ করবেন তো করেন, এত নাটকের কি দরকার? একদম চুপ করে থাকবা। আমি যেটা বলছি সেটা বলো। আমি একটা ভাড়াটে পতিতা, আমার কোনো ইচ্ছে নেই। তবে বাঙালি প্রত্যেকটা মেয়েদের খুব ইচ্ছে বাসর রাতে লাল শাড়ি পরে স্বামীর ঘরে যাবে, তার সাথে নিজের সবকিছু ভাগাভাগি করে নেবে, আর তার সাথে অনেক গল্প করবে, আর সব সময় তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমাবে, কখনোই আলাদা হবে না। কথাগুলো বলেই মেয়েটা কেমন একটা দীর্ঘশ্বাস ফেললো। একটা জিনিস খেয়াল করলাম, মেয়েটা বেশিরভাগ টাইমই দীর্ঘশ্বাস ত্যাগ করে। বুকের ভিতর কতটা কষ্ট থাকলে একটা মেয়ে বারবার এমন করতে পারে সেটা হয়তো আমার ধারণার বাইরে। যাই হোক, মেয়েটাকে এত কষ্ট আর পেতে দিব না। তখনই আনিকাকে বললাম, খুব ভালো ধারণা আছে তো তোমার, কাজে লাগানো যাবে। কিসের কাজ? না কিছু না, তবে আজকে কিন্তু তোমাকে আর ছাড়বো না, বাসর রাত বলে কথা। হাসছো কেন? আমার জন্য আর বাসর? আমার মতো পতিতাদের সাথে তো প্রতিদিনই। ওই একদম চুপ। আজ থেকে মুখে যেন পতিতা নামটাও যেন না আসে। আসলে খুব খারাপ হবে। দেখো, সত্যিটা তো আমাকে বলতেই হবে। বলো। কিন্তু আপাতত তুমি আমার বউ, সো আমার বউয়ের মতোই তোমাকে থাকতে হবে। হায় রে বউ, তাও আবার 2 মাস। ওর কথাটা শুনে একটু অবাকই হলাম। তারপর ওকে বললাম, 2 মাস হোক আর 2 দিন হোক, এখন তো তুমি আমার বউ, আর এই 2 মাস তোমাকে আমার স্ত্রীর পরিচয় থাকতে হবে। বলতেই মেয়েটা কেমন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারপর ওকে খাট থেকে নিচে নামালাম আর হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে লাগলাম। ও শুধু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর হঠাৎই বলে উঠলো, আমাকে কি কোথাও নিয়ে যাচ্ছ? আমার সাথেই চলো। কোথায়? আমার সাথে গেলেই বুঝতে পারবা। তারপরে মেয়েটাকে ছাদে নিয়ে গেলাম। অনেক রাত দেখে মেয়েটা একটু ভয় পেয়ে গেল, কিন্তু ছাদে উঠতেই, ওয়াও, কি সুন্দর ফুলের বাগান, আর আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে। বলেই মেয়েটা আমার হাত থেকে ছুটে ছাদের উপর কেমন নিজেকে মুক্ত পাখির মতো মেলে ধরলো। ও একবার ফুলগুলোকে ধরছে, আরেকবার চাঁদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। রাতে চাঁদের আলোতে গোলাপ ফুলগুলোর সৌন্দর্য আনিকার সৌন্দর্যের কাছেও হার মানছে। চাঁদের আলোতে মেয়েটাকে কেমন অপূর্ব সুন্দর লাগছে। সত্যি তখন আমি অনেক খুশি হয়ে গেলাম, কারণ মেয়েটা আজ খুব খুশি। তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে মনে মনে একটা ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই মেয়েটাকে যেন সবসময় এমন হাসি খুশি রাখতে পারি, আর কখনোই যেন ওকে কষ্ট না দেই।
বলেই মেয়েটার দিকে তাকালাম। ঠিক তখনই দেখলাম মেয়েটা এক জায়গায় কেমন জড়সড় হয়ে কান্না করতে লাগলো। হঠাৎ করে ওর এমন আচরণ দেখে ভয় পেয়ে গেলাম, আর ও তখন আমার সামনে এসে বলতে লাগলো, প্লিজ আমাকে এখান থেকে